কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কোনো ভাবনার অতলে ডুব দিলে? আদৃশের কথায় চমকে তাকালো আয়ানা। ক্লান্ত থাকায় ভীষণ ঘুম পাচ্ছে তার। কিন্তু ঘুমাতে এসে ভীষণ লজ্জার মধ্যে পড়েছে সে। আদৃশের সাথে এক বেড়ে ঘুমাতে হবে ভাবলেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আগের দিন তো ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো রকম লজ্জার মধ্যে পড়েনি। তার উপর সকালের ঘটনা মনে পড়ায় আরও বেশি লজ্জা লাগছে তার। আদৃশের এসবে কোনো ধ্যান নেই। সে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল। এর মধ্যে আয়নার দিকে চোখ পড়ায় দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদৃশ বুঝে না এই মেয়ে এত কি ভাবে। তাই সে উপরোক্ত কথাগুলো বলল। আদৃশের কথায় নড়েচড়ে দাঁড়ালো আয়না। বলল, ওই ওই হয়েছে কি? আয়না কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে গেল। আদৃশ কেস করল, আয়না কেন এমন করছে। সে শান্ত চোখে আয়নার দিকে তাকিয়ে বলল, আমার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হচ্ছে তাই তো। আয়না চোরা চোখে আদৃশের দিকে চাইল। আদৃশ ফের বলতে লাগল, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। আমরা এখন স্বামী স্ত্রী, তাই বেড শেয়ার করাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নাও। আর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার কোনোরকম সুযোগ নিব না। আদৃশের কথায় কিছুটা স্বস্তি পেল আয়না, যদিও তার এখনও লজ্জা লাগছে। সে চুপচাপ বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, আর অল্প সময়ের মধ্যে গভীর নিদ্রায় তলিয়ে গেল। আদৃশ ঘুমন্ত আয়নার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর লাইট নিভিয়ে নিজেও এক কোণে ঘুমিয়ে পড়ল। তার যে অস্বস্তি হচ্ছে না তা নয়, তারও ভীষণ অস্বস্তি হচ্ছে। আগের দিন তো মাঝে একটা বালিশ থাকায় কিছুটা শান্তি মিলেছিল, কিন্তু আজ তাও নেই। রুমে দুটোই বালিশ মাত্র। আদৃশ চোখের উপরে হাত রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগল। সকালে ঘুম ভাঙতেই আয়নার ঘোলা দৃষ্টি গিয়ে পড়ল তার হাতের উপরে। চোখ বড় বড় হয়ে গেল আয়নার। চোখের ঘুম ঘুম ভাব এক সেকেন্ডে উধাও হয়ে গেল। হাত আদৃশের বুকের উপর দেখে ঢোক গিলল আয়না। আদৃশের টি শার্টের একটা অংশ শক্ত করে তার হাতের মুঠোয় বন্দী। আয়না দ্রুত হাত সরিয়ে উঠে বসল। মুখে হাত চেপে ভাবতে লাগল, ভাগ্যিস উনার ঘুম ভাঙার আগেই উঠে গেছি, না হলে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। ঘুমন্ত আদৃশের মুখের দিকে একবার গভীর দৃষ্টি ফেলল আয়না। আগের দিনের মতোই মুখটাকে সিরিয়াস বানিয়ে রেখেছে। আয়নার লজ্জা লাগল আদৃশের টি শার্টের দিকে নজর যেতেই, কারণ সে যেই অংশ মুঠোয় পুরে রেখেছিল সেই অংশের কাপড় কুঁচকে গেছে। এটা দেখে আর এক সেকেন্ড স্থির থাকতে পারল না আয়না। দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়না চলে যেতেই চোখ খুলল আদৃশ। তার ঘুম আরও অনেক আগেই ভেঙেছে। বলতে গেলে তেমন ঘুমই হয়নি। নতুন জায়গায় সহজে মানিয়ে নিতে পারে না সে, সময় লাগে। সারা রাত এক প্রকার আয়নার ঘুমই দেখেছে সে। মাঝখানে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু নিজের দেহে কারোর হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম ভেঙে যায় আদৃশের। তার ঘুম যথেষ্ট হালকা। চোখ খুলতেই দেখে আয়না কিছু একটা বিড়বিড় করছে আর হাত দিয়ে কিছু একটা খুঁজে চলেছে। তারপর তার বুকের উপরের টি শার্ট এর অংশটা শক্ত করে চেপে ধরে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আয়না। এমন শক্ত করে ধরেছে যেন কোনো কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে সে, ছেড়ে দিলেই হারিয়ে যাবে। আয়নার চেহারায় একটা আলাদাই প্রশান্তির ছাপ দেখেছে আদৃশ, তাই চেয়েও হাতটা সরাতে পারেনি। আয়নার ঘুম ভেঙে যেতে পারে তাই। আর এখনো আয়না জাগতেই সে চোখ বন্ধ করে নিয়েছিল। না হলে হয়তো ভীষণ লজ্জায় পড়ত মেয়েটা। আদৃশ নিজের চুলগুলোকে হালকা নেড়েছেড়ে ঠিক করতে করতে ভাবল,
মেয়েটা আমার কাছে আসলে নিজেকে বড্ড অচেনা লাগে। যেই আমি কখনো কোনো মেয়ে আমার গায়ে হাত দিলে তা সহ্য করতে পারি না। এমনকি নিজের ফ্রেন্ডকেও গায়ে হাত রাখতে দিতাম না, সেই আমি কিনা একটা মেয়েকে এত ঘন্টা আমার গায়ে হাত রেখে ঘুমাতে দিয়েছি। কিন্তু কেন? আজ পর্যন্ত যত মেয়েই আমার গায়ে হাত রেখেছে, তখন মনে হয়েছে কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই মেয়ে গায়ে হাত রাখাতে তেমন কোনো অনুভূতি হলো না। বরং মনটাতে আলাদাই প্রশান্তি ছেয়ে গিয়েছিল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আয়না ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল আদৃশ বেডে নেই। আয়নার মনে এখনো ভয় কাজ করছে এই ভেবে আদৃশ আবার বুঝে গেল না তো। ঘুমের মধ্যে এমন একটা আকাম করেছে ভেবে নিজেকেই নিজে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে আয়নার। সে বেলকনিতে উঁকি দিয়ে দেখল আদৃশ সেখানেই আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। আয়না চুপিসারে রুম থেকে বেরিয়ে আসল। আদৃশের দিকে তাকালেও এখন তার লজ্জা লাগছে। আদৃশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝল আয়না বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে। কিন্তু বাইরে এসে বিপাকে পড়ল আদৃশ। রুমে খুঁজে কোনো তোয়ালেট এল না। রাতে ঘুম না হওয়ায় মাথা ঝিমঝিম করছিল তার। তাই একটু মাথাও ভিজিয়ে নিয়েছে। কিন্তু এখন দেখছে তোয়ালেই নেই। আদৃশ ভাবল আয়নাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতে আদৃশের মাথায় আসলো সে তো তার বউয়ের নামই ঠিক মতো জানে না। ২-৩ বার শুনেছে অন্যদের মুখে, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। এখনও সে বউয়ের নামটাই ঠিক মতো জানে না। আদৃশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগল, কি যেন বলে ডাকে সবাই। আমেনা মনে হয়, না না, আমেনা না, আরে কি যেন ছিল। আয়না? হ্যাঁ হ্যাঁ, এমনই কিছু ছিল। আয়না মনে হয়, কিন্তু আমি তো নিশ্চিত না। উফ! আদৃশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করল আয়না। হাতে তার তোয়ালে। মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদৃশের কথা ভাবার তালে তোয়ালের সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আয়না আদৃশের ভেজা চুল দেখে বুঝল নিশ্চয়ই আদৃশ তোয়ালে খুঁজেছে। সে আদৃশের হাতে তোয়ালেটা দিয়ে নিম্ন স্বরে বলল, সরি, আমি ভুল করে মুখ মুছতে মুছতে সাথেই নিয়ে চলে গিয়েছিলাম। আয়না চলেই যাচ্ছিল, কিন্তু আদৃশের দাঁড়াতে বলায় থেমে গেল। আদৃশ আমতা আমতা করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আদৃশের প্রশ্ন শুনে মুখটা হা হয়ে গেল আয়নার। সবাই তার নাম জানে, অথচ তার বর-ই তার নাম জানে না। আয়নার এক্সপ্রেশন দেখে আদৃশ একটু মাথা চুলকাল। তারপর আয়নাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হা করে আছো কেন? মুখের মধ্যে তেলা পোকা ঢুকে যাবে তো। আদৃশের কথায় আয়নার হা করা মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। কিন্তু চোখে মুখে এখনো অবাক ভাব বিরাজ করছে। সে অবাকার সাথেই বলল, আয়না রহমান। আদৃশ মনে মনে কয়েকবার আয়নার নাম আওড়াল। তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়না হ্যাঁ বোধক মাথা নাড়াল। আদৃশ বলল, জানলে ভালো, তবুও আমি একবার বলে দেই। আমার নাম আদৃশ আহসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে যেতে পারো। দাঁড়াল না আয়না। রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানত না। যদিও সে নিজেও জানত না। যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়না দেখল তার মা অনেক ধরনের খাবার রান্না করেছে। এখন সেসব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়নার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো। এখন হয়তো সব কাজ তার মাকে দিয়ে করানো হবে ভেবে চোখে পানি চলে আসলো আয়নার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজেও হাত লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়নাকে ডাকত পানি দেওয়ার জন্য।
আয়না মনে মনে ঠিক করল, সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেয়া শুরু করবে, অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে, যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়নার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছেটা আরও দৃঢ় হল। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে, এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগল। যদিও অনামিকা বেগম বারণ করেছিলেন, কিন্তু কে শুনে কার কথা।